সবাইকে স্বাগতম আমাদের পেজে। সম্প্রতি আমরা একটি অনাকাঙ্ক্ষিত সময়ের মধ্যে থেকে যাচ্ছি। কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে এবং সাথে সাথে অভিযোগও উঠছে যে ভারত তার বাঁধগুলো একপাক্ষিকভাবে খুলে দেওয়ার কারণে বন্যার পানি বিপদসীমার উপরে চলে এসেছে। বলে রাখা ভালো, ভারত বাংলাদেশ স্বীকৃত ৫৪টি নদীর মধ্যে ৫৩টির পানি আসে এই ভারত থেকে। এমন গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ এবং ভারতের মাঝে দুঃখজনকভাবে শুধুমাত্র একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটি গঙ্গা চুক্তি। গঙ্গা নদীর ভাগাভাগির বিষয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে ১৯৯৬ সালে। পরিসংখ্যান বলছে যে শুষ্ক মৌসুমে বাংলাদেশের যখন তীব্র পানির চাহিদা ছিল, ভারত থেকে বাংলাদেশ তার প্রাপ্য অংশের ৬৫%ও পায়নি। অন্যদিকে আমরা যদি তিস্তা চুক্তির কথা আলোচনা করি, ৫ দশক ধরে ঝুলে আছে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি। যদিও এই চুক্তি এখন অবধি কোনো সমাধানে না আসেনি, কিন্তু এই চুক্তিটি বিষয়ে যে সকল আলোচনা আমরা নানাভাবে দেখতে পাই, তা থেকে খুব স্পষ্টভাবে উঠে আসে বাংলাদেশ এবং ভারতের পানি বন্টন মধ্যকার সমস্যাগুলো সমাধান করা কতটা গুরুত্বপূর্ণ। এবার আসি, আন্তর্জাতিক আইন এই ধরনের নদীভূমি রাষ্ট্রগুলো কিভাবে তাদের পানি বন্টন করবে সে বিষয়ে কি আলোচনা করে বা সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছে। চলুন জেনে আসি আন্তর্জাতিক আইনের সেই বিষয়গুলো। আন্তর্জাতিক পানি আইনের একটি মৌলিক নীতি হলো ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার। এই নীতি জাতিসংঘের পানিবাহী কনভেনশনে অন্তর্ভুক্ত, যা নির্দেশ করে যে সীমান্তবর্তী নদীর দেশগুলি পানির ব্যবহার ন্যায্য এবং যুক্তিসঙ্গতভাবে করবে। এর মানে কোনো দেশ একচেটিয়া কোনো ক্ষতি করতে পারবে না। এই কনভেনশনের অনেকগুলো অনুচ্ছেদই গুরুত্বপূর্ণ, তবে আমরা শুধুমাত্র ৩টি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, যা অনুচ্ছেদ ৫, ৬ এবং ৭ দ্বারা অভিহিত করা হয়েছে। অনুচ্ছেদ ৫-এ বলা আছে যে যখনই দুটো দেশ নদী ভাগাভাগি করবে, সেক্ষেত্রে দেশগুলো মধ্যে রাষ্ট্রসমূহের স্বার্থ বিবেচনার কথাটা মাথায় রাখবে। এছাড়াও ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই দুটো রাষ্ট্রেরই উন্নয়ন এবং সুরক্ষার কথা বিবেচনা করবে। অনুচ্ছেদ ৬-এ আলোচনা করা হয়েছে ন্যায্য এবং যুক্তিসঙ্গত ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হবে, এবং এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জলবায়ু, সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনসমূহ এবং প্রতিটি নদীভূমি রাষ্ট্রে নদীভূমির উপর নির্ভরশীল জনসংখ্যা। তার মানে দুটো রাষ্ট্র যখন নদী ভাগাভাগি করবে, সেক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের ক্ষতি না হয় এমন ভাবেই নদীগুলো বন্টন করবে। অন্যদিকে অনুচ্ছেদ ৭-এ বলা হয়েছে যে নদীভূমি রাষ্ট্রসমূহ তাদের অঞ্চলে আন্তর্জাতিক নদীভূমির ব্যবহারকালে অন্যান্য নদীভূমি রাষ্ট্রসমূহকে উল্লেখযোগ্য ক্ষতি সৃষ্টির বিরুদ্ধে প্রতিরোধমূলক সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়াও বলা আছে যে তাদের মধ্যে জবাবদিহির ব্যবস্থা থাকবে, সমাধানের জন্য তারা অবশ্যই আলোচনায় বসবে এবং প্রয়োজন হলে তারা আলোচনার ভিত্তিতে ক্ষতিপূরণও প্রদান করবে। এই কনভেনশনের ভিত্তিতে দেখা যাচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে বাঁধ খুলে দেওয়ার ফলে যে পরিমাণ বন্যায় প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, এখন অবধি কোনো পদক্ষেপই বা কোনো আলোচনাই সেই বিষয়ে করা হয়নি। এই কনভেনশনের পাশাপাশি অন্য একটি আইনের কথা বলা যায়, যেটি
হেলসিঙ্কি নিয়মাবলী 1966 নামে অভিহিত এবং এটি ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশন আইএলএ অ্যাডপ্ট করেছিল 1966 সালে। এই নিয়মাবলীর আন্তর্জাতিক নির্দেশিকা যা নিয়ন্ত্রণ করে কিভাবে সীমান্ত অতিক্রম করা নদী এবং তাদের সংযুক্ত ভূগর্ভস্থ জল ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেটি অনুষ্ঠিত হয় হাঙ্গেরি এবং স্লোভাকিয়া দুটো দেশের অভিযোগ দ্বারা। এই মামলায় ন্যায়সঙ্গত ব্যবহার ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলি আলোচনা করতে গিয়ে আদালত বলেন যে স্লোভাকিয়া যে বাঁধটি নির্মাণ করেছিল সেটি বৈধ ছিল না। এছাড়াও আদালত বলেন যে দুটো দেশ অবশ্যই সৎভাবে এ বিষয় নিয়ে আলোচনায় বসবে। পাশাপাশি স্লোভাকিয়ার এই বাঁধের কারণে হাঙ্গেরিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য স্লোভাকিয়া ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। পরিশেষে বলা যায় যে বাংলাদেশ ভারতের মধ্যকার এই সমস্যা সমাধানে সবার উপরে বাংলাদেশ এবং ভারত দুটি দেশকেই এগিয়ে আসতে হবে। আলোচনা করে সমাধানে আসার জন্য তাদের মধ্যে আগ্রহ থাকতে হবে। কিন্তু আমাদের আলোচনার ভিত্তিতে আমরা দেখতে পারি দুটো দেশই যে কোনো কারণে হোক, সেটা রাজনৈতিক হোক কিংবা আইনগত সীমাবদ্ধতা হোক, এই আগ্রহ থেকে অনেকটা পিছিয়ে আছে। যতক্ষণে শুধুমাত্র কাগজে কলমে এই আলোচনা সীমাবদ্ধ থাকবে ততক্ষণে দুটো দেশই কোনো সমাধানে আসতে পারবে না। এবং এই আলোচনা কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে অবশ্যই এর কার্যত পদক্ষেপ হতে হবে আমাদের দুটো রাষ্ট্রের ক্ষেত্রেই। অন্যদিকে যদি আলোচনায় বসা সম্ভব না হয় তাহলে আমরা দেখেছি যে হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মামলাটায় তারা আন্তর্জাতিক আইনের সাহায্যের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করেছেন। এভাবে দুটো দেশ এগিয়ে আসতে পারে আন্তর্জাতিক আইনের সাহায্য নিয়ে তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। সমসাময়িক আইনি বিষয়ে বিস্তারিত জানতে সবসময় আমাদের পেজের সঙ্গেই থাকুন।